আসসালামু আলাইকুম। ATN বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আফরোজ আক্তার কামাল। শুরুতেই সংবাদ শিরোনাম। বান্দরবানের রুমা সীমান্ত দিয়ে মিয়ানমারের আরও 40 পরিবারের বাংলাদেশে অনুপ্রবেশ। কর্মকর্তা কর্মচারীরা দুর্নীতির সাথে জড়িত থাকলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রীর। এবং জনবল সংকট, পরীক্ষাগার, ওষুধ রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না থাকা সহ নানা সমস্যায় জর্জরিত যশোরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র। বান্দরবানের রুমা উপজেলার কেমাক্রি পাঁপসা সীমান্ত দিয়ে মিয়ানমারের নৃগোষ্ঠীর আরও 40 পরিবার বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এ নিয়ে সীমান্তের চাইখাং পাড়ায় এখন শরণার্থীর সংখ্যা দাঁড়ালো 203 জনে। তারা এখন খোলা জায়গায় তাঁবু টানিয়ে বসবাস করছে। পার্শ্ববর্তী এলাকার পাড়াগুলো থেকে খাদ্য দিয়ে তাদেরকে সহায়তা করছে স্থানীয়রা। এদিকে সীমান্তে শরণার্থীদের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সেনাবাহিনী ও বিজিবির সমন্বয়ে একটি টিম এলাকাটি পরিদর্শন করে। এর আগে গত শনিবার মিয়ানমারের চীন রাজ্য থেকে 124 জন নৃগোষ্ঠীর শরণার্থী বান্দরবানের রুমার চাইখাং সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অবস্থান নেওয়ার পর তারা বাংলাদেশে অনুপ্রবেশ করে। গত ডিসেম্বর থেকে মিয়ানমারের রাখাইন ও চীন রাজ্যে সেখানকার বিচ্ছিন্নতাবাদী সংগঠন আরাকান আর্মির সাথে সেনাবাহিনীর ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এই কারণে আতঙ্কে খুমি খ্যাংবম ও রাখাইন বৌদ্ধ সম্প্রদায়ের এসব নৃগোষ্ঠীর লোকজন সীমান্ত পথে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এই ঘটনায় বান্দরবান ও কক্সবাজার সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বিজিবি। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা দুর্নীতির সাথে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু। দুপুরে সাভারে বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে দেশি মুরগি সংরক্ষণ ও উন্নয়ন শীর্ষক প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে তিনি হুঁশিয়ারি দেন। দুর্নীতি রোধ করতে পারলে দেশ অনেক দূর এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান এবং মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের সচিব রইসুল আলম মণ্ডল, প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার হীরেশ চন্দ্রন ভৌমিক ও প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ডক্টর নাথু রাম সরকার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। আমাদের এখন প্রথমে স্টেপ হলো দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, এবং দুর্নীতিকে আমরা যদি রোধ করতে পারি তাহলে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো। নাহলে আমরা যত কথাই বলি, আমরা যদি দুর্নীতি রোধ না করতে পারি আমরা দেশটাকে এইভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো না, এবং দুর্নীতির বিরুদ্ধে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। জনবল সংকট, রোগ নির্ণয়ে পরীক্ষাগার এবং ওষুধ রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না থাকা সহ নানা সমস্যায় জর্জরিত যশোরের মা ও শিশু কল্যাণ কেন্দ্র। এসব সমস্যার পরও কেন্দ্রটি সুনামের সাথে স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছে। রোগীরাও এখান থেকে বিনামূল্যে সেবা নিয়ে সন্তুষ্ট। যশোর থেকে শাহনারা বেগমের রিপোর্ট, জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। যশোর শহরের মুজিব সড়কে প্রায় 1 একর জমির উপর গড়ে উঠেছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আওতাধীন মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি। এখানে প্রতিদিন মা শিশু ছাড়াও নানা বয়সী প্রায় 100 জন রোগীকে চিকিৎসা দেয়া হয়। এখানে গর্ভবতী মা ও ছোট শিশুদের টিকার পাশাপাশি পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ করেন অনেক দম্পতি। বিভিন্ন রোগে আক্রান্ত গরিব অসহায়দের বিনামূল্যে সেবা প্রদান সহ ওষুধ দেয়া হয়। প্রতিদিন সকাল 8টা থেকে বেলা 2:30টা পর্যন্ত আউটডোর খোলা থাকে আর ইনডোর খোলা থাকে 24 ঘন্টা। এখানকার চিকিৎসা পেয়ে আমি খুবই সন্তুষ্ট। বিনা খরচে আর কি আমাদের বাচ্চাগুলো এখানে হয়েছে। এখানে ওষুধ চিকিৎসা সবই ভালো মতো দেয়া হয়। ওষুধ, তারপরে সিজারিয়ান সবই ফ্রি। কাট করে তারপরে চেক আপ করছি, ডাক্তারের সাথে কথা বলছি, ডাক্তার ওষুধ লিখছে, সেগুলো খাইছি, খেয়ে অনেক ভালো লাগছে। এখানকার চিকিৎসা ব্যবস্থা অনেক ভালো, আর বাচ্চাও সুস্থ আছে। এখানকার ওষুধও ফ্রি। এখানে বিনামূল্যে ওষুধ দেওয়া হয়, তবে রোগ নির্ণয়ের জন্য পরীক্ষাগার না থাকায় বাইরে থেকে পরীক্ষা করাতে হয়। এখানে নানা সমস্যার পাশাপাশি জনবল সংকট একটি বড় সমস্যা। গরিব মানুষরা আসে এখানে, সরকারের যারা সুবিধা বঞ্চিত মানুষ, সেই সুবিধা বঞ্চিত মানুষেরাই কিন্তু এখানে আসে। তাদেরকে সুন্দরভাবে তাদেরকে সেবাটা দেওয়ার আমরা চেষ্টা করি। এই কেন্দ্রটি যদি সুন্দরভাবে আরো চালাতে হয় তাহলে অবশ্যই এখানকার জনবল বাড়ানো দরকার, এখানে পদ সৃষ্টি করা দরকার। সরকার এই প্রতিষ্ঠানের সমস্যাগুলো দ্রুত সমাধান করে আরো বড় পরিসরে চিকিৎসা সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেবে, এমনটাই প্রত্যাশা সবার। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা।
বর্জ্য শোধনাগার না থাকায় দিনে দিনে বিষাক্ত হয়ে উঠছে ব্রাহ্মণবাড়িয়া বিসিক শিল্পনগরী এলাকার পরিবেশ। কলকারখানার বর্জ্য সরাসরি নালায় পড়ায় একদিকে পরিবেশ ও জীববৈচিত্র্য হুমকির সম্মুখীন হচ্ছে, অন্যদিকে নানা রোগে আক্রান্ত হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ব্রাহ্মণবাড়িয়া থেকে ইসাক সুমনের রিপোর্ট, জানাচ্ছেন শফিল আলম সুজন। ব্রাহ্মণবাড়িয়ার 22 একর বিসিক শিল্পনগরীতে 72টি শিল্প প্রতিষ্ঠান রয়েছে। তবে এখানকার অ্যালুমিনিয়াম, সোডিয়াম সিলিকেট, তেল, সাবান, ময়দা ও বিস্কিট মিল সহ বেশিরভাগ প্রতিষ্ঠানে নেই বর্জ্য শোধনাগার বা ইটিপি। এসব প্রতিষ্ঠানের বর্জ্য সরাসরি প্রকৃতিতে মিশছে, ফলে দূষণের কারণে বিষাক্ত হয়ে উঠেছে এখানকার পরিবেশ। এতে স্থানীয়রা নানা রোগে আক্রান্ত হওয়ার পাশাপাশি গবাদি পশু, গাছপালাও মারা যাচ্ছে। তবে কর্তৃপক্ষ শুধু আশ্বাস দিয়েই দায় এড়াচ্ছে। যে এসিড মানুষের গায়ে লাগলে পুরা জায়গা সেই এসিড দেয়, এটার মধ্যে এসিডের বিষাক্ত জিনিস দিয়া এগুলো পানি ড্রেন করে আমার জমির উপরে দিয়া। যখন আমরা পোষা পানি পারে তখন আমার পায়ের মনে হয় যে ঘাস সৃষ্টি হয়, হাওয়া দেওয়া চলে না, দুর্গন্ধ করে, অনেক সমস্যা। ধান টান যা আছে সব কিছু জমিন যেমন পানি গা তল হয়ে যায়, বিশুদ্ধ পানি গা পানি ভরতারে না। এদিক দিয়ে তো পানি বান্ধা তো রাখছে, বান্ধের কারণে পানি ভরে না। এদিকে ইটিপি প্লান্ট স্থাপনের জন্য সর্বাত্মক চেষ্টার কথা জানান বিসিকের মহাব্যবস্থাপক। ইটিপি প্লান্ট আমরা 6টা ইয়াতে হয়েছে অলরেডি, আর যেগুলি আছে এগুলি তো হয়ে যাবে ইনশাল্লাহ। আমরা বিসির থেকে এগুলি সর্বাত্মক চেষ্টা করতেছি এবং তাদের তাগদা দিতেছি, তারা করবে। আমরা যদি কাজ না করে তাহলে আমরা ওই পরিবেশ অধিদপ্তর আইনগত ব্যবস্থা নিব। বর্জ্য শোধনাগার না তৈরি করলে গ্যাস ও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন সহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পরিবেশ অধিদপ্তর। এখনো পর্যন্ত যারা ইটিপি স্থাপন করে নাই তাদেরকেও একটা নির্দিষ্ট সময় দেওয়া আছে আমাদের হেড অফিস থেকে। যদি তারা ইটিপি স্থাপন না করে তাদের সম্পূর্ণ প্রতিষ্ঠানের বিদ্যুৎ লাইন সহ অথবা প্রতিষ্ঠান বন্ধ করার জন্য পরিবেশ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশের কথা বিবেচনা করে টেকসই শিল্পনগরী গড়তে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি স্থানীয়দের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ে 24 জন পরীক্ষার্থীর এসএসসি নিবন্ধন ও প্রবেশপত্রে কর্তৃপক্ষের ভুলে অর্থনীতি বিষয়ের পরিবর্তে পৌরবিজ্ঞান যুক্ত হয়েছে। এতে তাদের নির্ধারিত বিষয়ে পরীক্ষা দেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। এ কারণে উদ্বিগ্ন শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। ভুক্তভোগীদের অভিযোগ, বিষয় পরিবর্তনের শিক্ষার্থীর কাছে 1000 করে টাকা দাবি করেছে স্কুল কর্তৃপক্ষ। যদিও জেলা প্রশাসন এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। পরীক্ষার জন্য যারা আতঙ্ক হয়ে আছে যে আমাকে পড়াশোনা আমরা পড়েছি 2 বছর অর্থনীতি, এখন আমাদের আইসে পরিণতি, এখন আমরা কিভাবে পরীক্ষা দেবো? আর স্যাররা আমাদের কাছে 1000 টাকা চাইছে, কিন্তু আমরা তাদের দিতে ইচ্ছে না। যে বাচ্চাদের পরীক্ষায় কোনো সমস্যা হবে না, তাদের পরীক্ষা দেওয়ানোর ব্যবস্থা অলরেডি আমরা করেছি। আমরা প্রশ্নও দেখবো, যদি প্রশ্ন অর্থনীতি না এসে থাকলে প্রশ্ন আনানোর জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করছি। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ফসলি জমিতে ক্ষতিকর পোকা দমনে ব্যবহৃত হচ্ছে ইয়েলো কালার ট্র্যাপ। এই প্রযুক্তির মাধ্যমে জমিতে ক্ষতিকর কীটনাশক ছাড়াই বিষমুক্ত ফসল উৎপাদন করা সম্ভব বলে জানিয়েছেন জেলা কৃষি কর্মকর্তারা। ফলে স্থানীয় কৃষকদের মাঝে নতুন এই পদ্ধতি জনপ্রিয়তা পাচ্ছে। কিশোরগঞ্জ থেকে সাইফুল মালিক চৌধুরী রিপোর্ট, জানাচ্ছেন মনির হোসেন তপু। ইয়েলো কালার ট্র্যাপ হচ্ছে বিশেষ ধরনের আঠালো হলুদ রঙের কাগজের ফাঁদ, যা সাদা কাগজ দিয়ে ঢাকা থাকে। এই কালার ট্র্যাপটি বিভিন্ন ফসল যেমন মরিচ, আলু, বেগুন, টমেটো, কুমড়া জাতীয় সবজি, ধানের বীজতলা এবং পান বরজে পোকা দমনে ব্যবহৃত হচ্ছে। ট্র্যাপটি জমিতে টানানোর পর সাদা কাগজটি উঠিয়ে ফেলতে হয়। তারপর বিশেষ ধরনের আঠা জড়ানো হলুদ কালারের ট্র্যাপটি জমিতে ঝুলতে থাকে। পোকামাকড় হলুদ রঙে আকৃষ্ট হয়ে ফাঁদে আটকা পড়ে। সাদামাটা এ পদ্ধতি ব্যবহার করে স্বল্প খরচে বিষমুক্ত ফসল উৎপাদন করা সম্ভব বলে জানিয়েছেন কৃষকরা। কীটনাশক ওষুধ ব্যবহার করছি, এরপরেও তেমন একটা পোকামাকড় দমন হয়েছে না, কিন্তু এখন আমাদের এই যে হলুদ কাগজ ব্যবহার করে আমাদের পোকামাকড় দমন হয় এবং এটা কিনতে বেশি টাকাও লাগে না। এই হলুদ স্টিকার ব্যবহার করার ফলে এই কোনো প্রকার কীটনাশক পোকামাকড় আক্রমণ করে না। পোক গাইডা মাইতে বাজে ওখান দেখা গেছে আমার এই দুই আমার উপকার দিয়েছে। জেলার বেশিরভাগ গ্রামের কৃষকরা এই প্রযুক্তি ব্যবহার করছে। সব চাষি যাতে এই প্রযুক্তি ব্যবহার করে সেজন্য মাঠ পর্যায়ে পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। নিরাপদ খাদ্য উৎপাদনের জন্য আমরা এখানে ইয়েলো কালার ট্র্যাপ, তারপরে হচ্ছে ফেরমেন্ট ট্র্যাপ,
ভার্মি কম্পোস্ট সহ আমরা অনেক জৈব পদ্ধতি ব্যবহার করে আসতেছি, কিন্তু এখানে ইয়েলো কালার ট্র্যাপটা খুব বেশি জনপ্রিয় হয়েছে। যেখানে কৃষকরা একটা ফসলে 5 থেকে 6 বার কীটনাশক স্প্রে করত, সেখানে এখন ইয়েলো কালার ট্র্যাপ একবার ব্যবহার করেই সেটা লাভবান পাচ্ছে। পোকা দমনে এমন হলুদ কাগজের ফাঁদ দেশের অন্যান্য জেলাও ব্যবহারের তাগিদ দিয়েছেন সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। নীলফামারীর চিলাহাটিকে উপজেলা ঘোষণার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। চিলাহাটি উপজেলা বাস্তবায়ন আন্দোলন কমিটির উদ্যোগে এই মানববন্ধনের অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে ভোগডা বুড়ি, কেতকিবাড়ি, গোমনাতি এবং জোড়াবাড়ি ইউনিয়নের কয়েক হাজার মানুষ অংশ নেন। এ সময় বক্তারা দাবি করে বলেন, 1995 সালের 3 ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে চিলাহাটিকে উপজেলা গঠন করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় গেজেট প্রকাশ করে, কিন্তু দীর্ঘ 24 বছরেও রাষ্ট্রপতির সেই আদেশ আজও বাস্তবায়ন হয়নি। আগামী রোববার চট্টগ্রামে অনুষ্ঠিত হবে 19তম আন্তর্জাতিক কিরাত সম্মেলন। আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইকরার উদ্যোগে নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ চত্বরে আয়োজিত সম্মেলনে মিশরের শাইখ ইয়াসির মাহমুদ শারকাউই, দক্ষিণ আফ্রিকার শাইখ আব্দুর রহমান সাদিয়ান, ইরানের হামিদ শাকের নেজাত সহ দেশ বিদেশের প্রখ্যাত কারিগণ অংশ নেবেন। চট্টগ্রামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান PHP গ্রুপের পরিচালক জহিরুল ইসলাম রিঙ্কু। আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন সহ সম্মেলনের আয়োজকরা এই সময় উপস্থিত ছিলেন। এতে পৃষ্ঠপোষকতা করছে শীর্ষস্থানীয় শিল্প গ্রুপ PHP ফ্যামিলি। টাঙ্গাইল বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের জায়গা দখলের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি। দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয়। শিক্ষার্থী, অভিভাবক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যরা মানববন্ধনে অংশ নেন। কুমিল্লার ইটভাটায় ট্রাক চাপায় নিহত নীলফামারী 13 শ্রমিকের পরিবারের সদস্যদের হাতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের অনুদানের চেক তুলে দেওয়া হয়েছে। দুপুরে নীলফামারী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নিহত প্রত্যেক পরিবারের সদস্যের হাতে 1 লাখ টাকা চেক তুলে দেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। সংসদ সদস্য অবসরপ্রাপ্ত মেজর রানা মোহাম্মদ সোহেল সহ অন্যান্যরা এ সময় উপস্থিত ছিলেন। নাটোরের উত্তরা গণভবনে প্রথমবারের মতো জন্ম নিল হরিণ শাবক। গণভবনে থাকা 5টি হরিণের মধ্যে 3টি নারী ও 2টি পুরুষ। এদের মধ্যে রানী মহল চত্বরে থাকা শ্যামল শ্যামার ঘরে গতরাতে জন্ম নেয় এ শাবকটি। সকালে গণভবনের কর্মচারীরা শাবকটিকে খেলা করতে দেখে জেলা প্রশাসককে খবর দেন। পরে জেলা প্রশাসক মোহাম্মদ শাহ রিয়াজ প্রশাসনের কর্মকর্তাদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শাবকটির নাম রাখেন শুল্কা। নাটোরের ঐতিহ্যবাহী দীঘা পিতিয়া রাজবাড়ির পুরনো ধারা ফিরিয়ে আনতে জেলা প্রশাসনের উদ্যোগে গত বছর 5টি হরিণ সংগ্রহ করা হয়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এছাড়া ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন www.youtube.com/ATN Tube News। সাবস্ক্রাইব করে থাকুন ATN বাংলার সাথে।